স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 15 নম্বরের গুরুত্বপূর্ণ দুটি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আলোচনা করব সেটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে নাগরিকদের প্রতিরোধের অধিকার আলোচনা করো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতা সম্পর্কে ধারণা আলোচনা করো। এই দুটো প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রশ্নের অ্যান্সার দুটো দেখে নাও এবং তোমাদের পরীক্ষা এসে গিয়েছে, খুব ভালো করে তোমরা পড়াশোনা শুরু করে দাও। আরেকটা বিষয় তোমাদের বলবো যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এছাড়া তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে চাইছো অর্থাৎ কিনতে চাইছো, সেক্ষেত্রেও তোমরা এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা আজকে প্রশ্নের উত্তর দুটো দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথমে যে প্রশ্নটা আছে দেখো, রাষ্ট্রের বিরুদ্ধে নাগরিকদের প্রতিরোধের অধিকার আছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। বা প্রশ্নটা ঘুরিয়ে এইভাবেও আসতে পারে, রাষ্ট্রের আইন অমান্য করা কতখানি যুক্তিসঙ্গত আলোচনা করো। বা এভাবেও আসতে পারে, রাজনৈতিক তত্ত্ব প্রতিরোধের অধিকারের গুরুত্ব, রাজনৈতিক তত্ত্বে প্রতিরোধের অধিকারের গুরুত্ব লেখো। এবারে তোমরা অ্যান্সারটা দেখে নাও। প্রথমে তোমাদের ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, অ্যারিস্টটল, হেগেলস, হবস প্রভৃতি রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রের গুণগান করেছেন, রাষ্ট্রের অপরিহার্যতা সম্পর্কে তত্ত্ব প্রচার করেছেন। প্রকৃতপক্ষে আধুনিক জগতে প্রতিটি নাগরিক কোনো না কোনো রাষ্ট্রে বাস করে। রাষ্ট্র মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য নিয়মকানুন তৈরি করে। রাষ্ট্রের মধ্যে বসবাসকারী সবাইকে সেই নিয়ম মেনে চলতে হয়, না মানলে রাষ্ট্র শাস্তি দেবে। সমাজের অন্যান্য সঙ্গও আছে, না মানলে কী হচ্ছে, রাষ্ট্র শাস্তি দেবে। সমাজে অন্যান্য সঙ্গ আছে কিন্তু তারা সবাই রাষ্ট্রের অধীনে কাজ করে। তাই অধ্যাপক গ্ল্যাস্কি বলেছেন, রাষ্ট্র হলো সমাজে সৌধের চূড়া। রাষ্ট্রের এই অবস্থান সত্ত্বেও আমরা দেখি মানুষ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করছে, কখনো অহিংস উপায়ে করছে, আবার কখনো বা সেই বিদ্রোহ বিপ্লব বা হিংসার রূপ নিয়েছে। ইতিহাসে এর অনেক উদাহরণ আছে, যেমন রুশো, ভলতেয়ার ফরাসি বিপ্লবকে সমর্থন করেছেন, লক গৌরবময় বিপ্লবকে স্বাগত জানিয়েছেন, মার্কস বিপ্লব তত্ত্ব প্রচার করেছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, রাষ্ট্র সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করে, তাই বলছে আইন হলো তার হাতিয়ার। রাষ্ট্র কি সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করে, আইন হলো তার হাতিয়ার। এই অবস্থায় জনগণের বিদ্রোহ করার অধিকারকে কি সমর্থন করা যায়? জনগণ যদি আইন অমান্য করে তাহলে তাকে কি মেনে নেওয়া যায়? আইন অমান্য করা কি আইনগত অধিকার হতে পারে? এই বিষয়ে দুটি পরস্পর বিরোধী মত আছে। দেখো, বিরোধী মতের বলছে বিরোধিতা করা উচিত নয়। যারা বলছে বিরোধিতা করা উচিত নয় তাদের যুক্তিটা কি আছে দেখো। এখানে দেখো, একদল রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন রাষ্ট্রের বিরোধিতা করা উচিত নয়। এদের মধ্যে প্রথমেই অ্যারিস্টটলের নাম উল্লেখযোগ্য। তিনি বলেছেন একমাত্র রাষ্ট্রের মধ্যেই সুন্দর জীবন সম্ভব। যে মানুষ রাষ্ট্রের মধ্যে বসবাস করে না সে হয় পশু না হয় দেবতা, কারণ রাষ্ট্রের মধ্যে তার বিকাশ সম্ভব। তাই রাষ্ট্রের বিরুদ্ধচারণ করা যাবে না। তারপরে দেখো, জার্মান দার্শনিক হেগেল রাষ্ট্রকে ঈশ্বরের প্রতীক রূপে বর্ণনা করেছেন। দ্য স্টেট ইজ দ্য মার্চ অফ গড অন আর্থ, অর্থাৎ রাষ্ট্র হলো পৃথিবীতে ঈশ্বরের পদক্ষেপ। সুতরাং রাষ্ট্রের বিরুদ্ধচারণ করার অর্থ হলো ঈশ্বরের বিরুদ্ধচারণ করা। তাছাড়া মানুষ একমাত্র রাষ্ট্রের মধ্যে থেকেই প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারে। তাই স্বাধীনতার সংরক্ষক হিসাবে রাষ্ট্রের বিরুদ্ধচারণ করা সমর্থনযোগ্য নয়। তারপরে দেখো কি আছে, প্রকৃতপক্ষে সব নাগরিক যদি স্বাধীনতা ভোগ করতে চায় তাহলে তার জন্য পরিবেশ গড়ে তোলা দরকার। বলছে প্রকৃতপক্ষে সব নাগরিক যদি স্বাধীনতা ভোগ করতে চায় তাহলে তার জন্য পরিবেশ গড়ে তোলা দরকার। আইন সেই পরিবেশ গড়ে তুলতে পারে। তাই বলা যায় ল ইজ দ্য কন্ডিশন অফ লিবার্টি, অর্থাৎ আইন হলো স্বাধীনতার শর্ত। রাষ্ট্র আইন তৈরি করে
এবং সেগুলিকে বলবৎ করে। রাষ্ট্রের আইন অমান্য করলে সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট হবে, সমাজ ভেঙে পড়বে। তাই আইন অমান্য করা সমাজের পক্ষে ক্ষতিকর। তারপরে দেখো বিরোধিতা করা অন্যায় নয় যারা বলছে সেটা দেখো, বলছে ল্যাস্কি, গ্রিন, মার্কস প্রভৃতি চিন্তাবিদরা মনে করেন যে রাষ্ট্রের বিরোধিতা করা অন্যায় নয়। তাদের যুক্তিগুলিকে নিম্নলিখিতভাবে আলোচনা করা যেতে পারে। কি বলা হচ্ছে দেখো, গ্রিনের মত। প্রথমে গ্রিন কি বলছেন? গ্রিন বলেছেন রাষ্ট্রের কাজ হলো মানুষের ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করা, কিন্তু রাষ্ট্র যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয় বা সেই আদর্শ থেকে সরে আসে অথবা যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে নাগরিকরা তার বিরোধিতা করতে পারে। তবে তিনি বলেছেন এটা নাগরিকদের অধিকার না বলে কর্তব্য বলে মনে করা উচিত, কারণ প্রথমে শাসনতান্ত্রিক উপায়ে সাধারণের স্বার্থবিরোধী আইনকে বাতিল করার চেষ্টা করবে। তাতে যদি কাজ না হয় তাহলে বিরোধিতা করা নাগরিকদের কর্তব্য। ল্যাস্কির মত। ল্যাস্কি কি বলেছেন দেখো, ল্যাস্কি বলেছেন রাষ্ট্রের অনেক ক্ষমতা আছে বলে আমরা ভয়ে তার আইন মেনে চলি, একথা ঠিক নয়। আমরা আইন মেনে চলি কারণ আইনের মাধ্যমে সমাজের কল্যাণ হবে। সুতরাং রাষ্ট্র কতটা পরিমাণ আমাদের কল্যাণ করেছে বা আমাদের দাবি পূরণ করেছে তার ভিত্তিতে আমরা রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখাবো। ল্যাস্কির ভাষায়, দ্য পাওয়ার অফ দ্য স্টেট ক্যান বি জাস্টিফাইড অনলি ইন টার্মস অফ হোয়াট ইজ মেকার টু ডু। তারপরে দেখো, রাষ্ট্র যদি মানুষের স্বাধীনতা ও অধিকার রক্ষা করতে না পারে তাহলে নাগরিকরা তার বিরুদ্ধচারণ করতে পারবে, এটা তাদের অধিকার। তারপরে কি বলা হচ্ছে দেখো, মার্কসের মত। মার্কসবাদীরা রাষ্ট্রকে কল্যাণকর প্রতিষ্ঠান বলতে নারাজ। তাদের মতে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র। লেনিনের ভাষায়, দ্য স্টেট ইজ অ্যান অর্গ্যান। দ্য স্টেট ইজ অ্যান অর্গ্যান মানে হচ্ছে অর্গ্যান অফ ক্লাস রুল। অর্গ্যান মানে হচ্ছে অঙ্গ, ঠিক আছে। যারা উৎপাদনের উপকরণের মালিক তারাই রাষ্ট্রের ক্ষমতা দখল করে। পুঁজিবাদী সমাজে মালিক শ্রেণী রাষ্ট্রের ক্ষমতা দখল করে রাষ্ট্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। তাই রাষ্ট্র সাধারণ মানুষের কল্যাণ করতে পারে না। যতদিন রাষ্ট্র থাকবে ততদিন শোষণ, পীড়ন ও অত্যাচার থাকবে। সর্বহারা শ্রেণী শোষিত, অত্যাচারিত হবে। তাই সর্বহারা শ্রেণী নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করবে। এই বিদ্রোহ বা বিপ্লব হলো মুক্তির একমাত্র পথ। তারপরে দেখো মূল্যায়নে কি বলা হচ্ছে, বর্তমানকালে রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ করা বা বিরুদ্ধচারণ করাকে অন্যায় বলে মনে করা হয় না। কোনো দেশে সংবিধানে এই অধিকার দেওয়া হয়েছে। চীনের সংবিধানে ধর্মঘট স্বীকৃত হয়েছে, তবে বিদ্রোহ করার অধিকার স্বীকৃত হয়নি, কারণ বর্তমানে রাষ্ট্র হলো কল্যাণকর রাষ্ট্র। সমাজের কল্যাণ করা তার লক্ষ্য। সেই আদর্শ থেকে যদি রাষ্ট্র সরে আসে তাহলে রাষ্ট্রের বিরুদ্ধচারণ করা যাবে। অবশ্য বিরুদ্ধচারণ যুক্তিসঙ্গত হওয়া চাই। সমাজের বৃহত্তর স্বার্থে বিরোধিতা করা অন্যায় নয়। তবে একটা কথা মনে রাখতে হবে, বিদ্রোহকে যখন তখন অস্ত্র হিসাবে প্রয়োগ করা উচিত নয়। প্রথমে সাংবিধানিক উপায়ে প্রতিকারের ব্যবস্থা করতে হবে। তাতে ব্যর্থ হলে তখন বিদ্রোহকে শেষ অস্ত্র হিসাবে ব্যবহার করা উচিত। এই প্রথম প্রশ্নটা তোমাদের আলোচনা হলো। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। দ্বিতীয় প্রশ্নটা আছে স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, দেখে নাও অ্যান্সারটা। প্রথমে তোমাদের লিখতে হবে একটা ভূমিকা। সেখানে কি লিখবে দেখো, রাষ্ট্রচিন্তার ইতিহাসে ফরাসি দার্শনিক মিল ঊনবিংশ শতাব্দীতে তার রাষ্ট্র সম্পর্কিত চিন্তাভাবনার কাঠামো গড়ে তোলেন। তার দুটি বিখ্যাত গ্রন্থ হলো সিস্টেম অফ লজিক 1843, আর একটা হচ্ছে অন লিবার্টি 1859। মিলের সমগ্র রাষ্ট্রচিন্তার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো তার স্বাধীনতার ধারণা। তারপরে কি বলা হচ্ছে দেখো, মিলের মতে স্বাধীনতা। মিলের রাষ্ট্রচিন্তার একটি গুরুত্বপূর্ণ দিক হলো তার স্বাধীনতা সংক্রান্ত তত্ত্ব। তাকে এইরূপ তত্ত্বের অন্যতম প্রবক্তা রূপে চিহ্নিত করা হয়, কারণ স্বাধীনতা ও ব্যক্তির বিকাশের জন্য এতটা জোরালো আবেদন তার আগে অন্য কেউই
এইরূপ সুসংবদ্ধভাবে উপস্থাপন করেননি। মিল দুই দিক থেকে তার স্বাধীনতার ধারণা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। যেমন স্বাধীনতার প্রথম সংজ্ঞা, মিলের মতে স্বাধীনতা হলো নিজের ওপর এবং নিজের দেহ ও মনের ওপর ব্যক্তির সার্বভৌমিকতা। এর দ্বারা মিল বোঝাতে চেয়েছেন যে নিজ বিবেচনা অনুযায়ী নিজের মঙ্গল সাধনের প্রচেষ্টার মাধ্যমেই ব্যক্তির প্রকৃত স্বাধীনতার প্রকাশ ঘটে। মিল বলেছেন এই স্বাধীনতা জীবনযাপনে রাষ্ট্রীয় হস্তক্ষেপ মোটেই কাম্য নয়। এই স্বাধীন জীবনযাপনে রাষ্ট্রীয় হস্তক্ষেপ মোটেই কাম্য নয়। রাষ্ট্রীয় কর্তৃপক্ষ একমাত্র তখনই ব্যক্তির স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করতে পারবে যখন ওই ব্যক্তি স্বাধীন কার্যকলাপ সমাজের অন্যান্য ব্যক্তির স্বাধীনতা লাভের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে, অন্যথায় নয়। তারপরে দেখো এই প্রসঙ্গে মিল ব্যক্তির কার্যাবলীকে আত্মকেন্দ্রিক এবং পরকেন্দ্রিক এই দুই ভাগে ভাগ করেছেন। আত্মকেন্দ্রিক বা নিজ স্বার্থ সংক্রান্ত কার্যাবলীর মধ্যে ব্যক্তির স্বাধীনতা অবাধ বা চরম, নিজের এলাকায় ব্যক্তি পুরোপুরি স্বাধীন, কিন্তু পরকেন্দ্রিক কাজের ক্ষেত্রে ব্যক্তির ক্রিয়াকলাপের সঙ্গে অপরের স্বার্থ যুক্ত থাকে, সমাজের অন্য সদস্যদের ওপর এর প্রভাব থাকে। তাই এক্ষেত্রে রাষ্ট্রীয় হস্তক্ষেপের কিছু যৌক্তিকতা আছে বলে মিল মনে করেছেন। তারপরে দেখো স্বাধীনতার দ্বিতীয় সংজ্ঞা, স্বাধীনতা সম্পর্কে মিল প্রদত্ত দ্বিতীয় সংজ্ঞাটি প্রথম সংজ্ঞা থেকে কিছুটা পৃথক। দ্বিতীয় ক্ষেত্রে মিল বলেছেন স্বাধীনতা হলো নিজের পছন্দ মতো কর্মসাধন এবং সেই সাথে কোনো মানুষই চাইবে না সেতু ভেঙে নদীর মধ্যে পড়ে যেতে। তিনি মনে করতেন যে সব ক্ষেত্রে মানুষ তার নিজের স্বার্থের শ্রেষ্ঠ বিচারক নাও হতে পারে, তাই এই সব ক্ষেত্রে ব্যক্তির পৃথক ইচ্ছা কী সে ব্যাপারে তাকে অবহিত করার রাষ্ট্রের কর্তব্য। মিলের মতে ইচ্ছামতো স্বাধীন চিন্তা বা কর্ম করা ব্যক্তির মৌলিক অধিকার হলেও অনেক সময় নিয়ন্ত্রণ আরোপের ফলে সেই স্বাধীনতা রক্ষা হতে পারে। একটি উদাহরণের সাহায্যে তিনি বিষয়টি ব্যাখ্যা করেছেন। কোনো ব্যক্তি যখন এমন একটি সেতু অতিক্রম করতে ইচ্ছা করে যে সেতুটি বিপজ্জনক হলেও সে সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তির কোনো ধারণা নেই, এমত অবস্থায় তাকে বাধা দেওয়ার মধ্যে কোনো স্বাধীনতা হরণের ব্যাপার থাকে না, বরং তাকে বাধা দানের মাধ্যমে তার বৃহত্তম ইচ্ছা পূরণ হয়। তারপরে দেখো সমালোচনায় কি বলা হচ্ছে। প্রথম পয়েন্ট সমালোচনার দেখো শূন্য গর্ভ স্বাধীনতা। মিলের স্বাধীনতা তত্ত্বের ওপর মন্তব্য করতে গিয়ে বার্কার বলেছেন যে মিল বাস্তবে শূন্য গর্ভ স্বাধীনতা ও বিমূর্ত ব্যক্তির প্রবক্তা ছিলেন। মিলের অধিকার তত্ত্বের কোনো সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করেনি। যে অধিকারের মাধ্যমে স্বাধীনতা কার্যকর হয় সেই অধিকার সম্পর্কে তার কোনো সুস্পষ্ট ধারণা ছিল না। লক, রুসো ও গ্রিনের তত্ত্বে যে অধিকারের ধারণা পাওয়া যায় মিলের তত্ত্বে তা অনুপস্থিত। তারপরে কি বলা হচ্ছে দেখো এলিটদের স্বাধীনতা। তিনি সমগ্র সমাজের প্রেক্ষিতে স্বাধীনতাকে বিচার বিশ্লেষণ করেননি। তার কাছে সাধারণ মানুষের থেকে প্রবরদের অর্থাৎ এলিটদের গুরুত্ব ছিল অনেক বেশি। তিনি শিক্ষিত এবং জ্ঞানীগুণী ব্যক্তিদের স্বাধীনতা ও গুরুত্বকে স্বীকৃতি দিয়েছেন। আপামর জনগণের স্বাধীনতা ও গুরুত্বকে নয়। তারপর দেখো সংখ্যাগরিষ্ঠের মতামত। 100 জনের মধ্যে 99 জনের বিরুদ্ধে আত্মবিশ্বাস সম্পন্ন একজন মানুষের অধিকার রক্ষার জন্য মিল যা বলেছেন সামগ্রিক আলোচনার পরিপ্রেক্ষিতে তা যথার্থ বলে প্রমাণিত হয় না। ব্যক্তি স্বাধীনতা সম্পর্কে তার প্রারম্ভিক বক্তব্য পরবর্তীকালে বিভিন্নভাবে সংশোধিত হয়েছে। পরের পয়েন্ট হচ্ছে সমালোচনার রাষ্ট্রীয় হস্তক্ষেপ। ব্যক্তি আত্মকেন্দ্রিক এবং পরকেন্দ্রিক কাজের মধ্যে পৃথকীকরণ মিলের সমাজ দর্শনের একটি দুর্বল দিকেরই প্রকাশ মাত্র। বস্তুত ব্যক্তি মানুষের কোনো কাজই বিশুদ্ধ আত্মকেন্দ্রিক বলে বিবেচিত হতে পারে না। ব্যক্তি মানুষ হলো সামাজিক একক, তার কোনো কাজই সমাজ নিরপেক্ষ হতে পারে না। যেহেতু বাস্তবে সব কাজই পরকেন্দ্রিক,
সেহেতু ব্যক্তির যে কোনো কাজের ক্ষেত্রেই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরোপিত হতে পারে। তারপর দেখো স্ববিরোধিতা, পরের পয়েন্ট, মিলের স্বাধীনতার তত্ত্বে স্ববিরোধিতার উপস্থিত দেখা যায়। একদিকে তিনি ব্যক্তি স্বাধীনতার ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরোপের বিরোধিতা করেছেন, অন্যদিকে তিনি আবার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কথা বলেছেন। তারপর দেখো মূল্যায়নে কি বলা হচ্ছে, উপরিক্ত সমালোচনা থাকার সত্ত্বেও মিলের স্বাধীনতার তত্ত্বের গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। মিল স্বাধীনতার ক্ষেত্রে যেভাবে যথাসম্ভব সম্প্রসারণের কথা বলেছেন তা বর্তমান সময়েও যথেষ্ট প্রাসঙ্গিক।